আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? নিশ্চয়ই আলহামদুলিল্লাহ ভালোই আছো। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর বা অবিক সপ্তম অধ্যায় বাংলাদেশের জলবায়ু। আজকে আমরা জানব বাংলাদেশের জলবায়ু সম্পর্কে এবং এর জলবায়ুর সাথে যে যে বিষয় সম্পর্ক আছে সেই বিষয় আমরা আজকে অধ্যায়ে জানব। আজকে এই অধ্যায় 5টি পাঠ আছে। এই 5টি পাঠই আমি আলোচনা করব। তাহলে তোমরা বই খাতা কলম নিয়ে বসো। দেখো, প্রথমে লিখেছি বাংলাদেশের জলবায়ু। আমাকে আগে বুঝতে হবে জলবায়ু জিনিসটা কী। এই দেখো, আজকের সকালে বা এই যে এই মাঠ তো ক্ষণিকের মুহূর্তে দেখো আকাশের অবস্থা কেমন। আকাশ সকালে ছিল একটু রৌদ্র ছিল, এখন আবার একটু আকাশটা মেঘাচ্ছন্ন। তার মানে দেখা যাচ্ছে যে প্রতি সেকেন্ডে সেকেন্ডে বা প্রতি মুহূর্তে মুহূর্তে দিনের অবস্থা পরিবর্তন হচ্ছে। এই যে দিনের অবস্থা পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনকে আমরা কি বলবো? এক কথায় বলবো আবহাওয়া। আবহাওয়া তার মানে আবহাওয়া বলতে আমরা বুঝবো কোনো স্থানের অথবা কোনো অঞ্চলের দৈনন্দিন বায়ু, তাপ, চাপ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা। আজকে আকাশটা একটু মেঘাচ্ছন্ন না? মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত, বায়ু, তাপ, চাপ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত, বায়ু প্রবাহের দিক ও বায়ু প্রবাহের দিক, ইত্যাদি একত্রে প্রবাহের দিক ইত্যাদি দৈনন্দিন কোন স্থানে উপরিটুক যদি হয়ে থাকে, দৈনন্দিন কোনো স্থানে কয়েক সেকেন্ড বা ঘন্টায় যে পরিবর্তন অবস্থা দেখা যায় তাকে আমরা কি বলবো? আবহাওয়া বলবো। আবহাওয়া প্রতি মুহূর্তে পরিবর্তন হতে পারে অথবা বদলাতেও পারে। সকালে যদি তুমি ঘুম থেকে উঠে দেখো রোদ, প্রচুর রোদ উঠেছে, তারপরে একটু কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে আকাশটায় মেঘাচ্ছন্ন, আবার কিছুক্ষণ পরে আবার বৃষ্টি, আবার বাতাসে আর্দ্রতা, উষ্ণ বায়ু বা শীতল বায়ু। এগুলি হচ্ছে দৈনন্দিন কোনো স্থান বা অঞ্চলে যে বায়ু, তাপ, চাপ, আর্দ্রতা, মেঘাচ্ছন্ন, বৃষ্টিপাত ও বায়ু প্রবাহের দিক ইত্যাদি দৈনন্দিন কোনো স্থানে সেকেন্ডে অথবা ঘন্টায় যে পরিবর্তন বা পরিবর্তন হয় তাকে আমরা কি বলবো? আবহাওয়া বলবো। আর আবহাওয়ার 30 থেকে 40, দেখো 30 থেকে 40 বছরের গড়, দেখো 30 থেকে 40 বছরের গড়। বাংলাদেশে প্রতি বছরই দেখা যাচ্ছে যে শীতকালে শীত পড়ছে, গ্রীষ্মকালে গরম পড়ছে। এইটা প্রতি বছরই একই অবস্থা বিরাজ করছে। বা মেরু অঞ্চলে একরকম অবস্থা করছে, ক্রান্তীয় অঞ্চলে একরকম অবস্থা হচ্ছে। এটা প্রতি বছরকে বছর একই অবস্থা যখন বিরাজ করছে, তখন জলবায়ু বিজ্ঞানীরা তারা 30 থেকে 40 বছরে কোনো স্থানে আবহাওয়ার যে গড়, সেই হিসেব করে যে গড়টা বের হয়, সেই গড়কে বলা হয় কি? জলবায়ু। কি বলা হয়? জলবায়ু। তাহলে আমরা আবহাওয়াটা বুঝলাম। তাহলে জলবায়ু কি? কোনো স্থানে বা কোনো
কোনো অঞ্চলে 30 থেকে 40 বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলে। এইটা যদি আমরা প্রথমে বুঝতে পারি তাহলে আমরা পরবর্তী পাঠগুলো সহজে বুঝতে পারবো। দেখো আমাদের প্রথম পাঠ, বাংলাদেশের জলবায়ুর প্রকৃতি। পার্ট 1 আছে বাংলাদেশে জলবায়ু প্রকৃতি, মানে সে কেমন, তার আচারটা কেমন, সে দেখতে কেমন বা কেমন আচরণ করে, সেই রকম যে বাংলাদেশ ক্রান্তীয় অঞ্চলে, যে বাংলাদেশ কি 23.5 ডিগ্রি, এটাকে বলে আমরা বাংলাদেশটা অবস্থানটা হচ্ছে উত্তর গোলার্ধে। বাংলাদেশের অবস্থানটা কোথায়? উত্তর গোলার্ধে ও কর্কট ক্রান্তি অঞ্চলে বাংলাদেশের অবস্থান। তাহলে যে বাংলাদেশে ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানকার জলবায়ু কি ক্রান্তীয় মৌসুমী জলবায়ু নামে পরিচিত। কি জলবায়ু নামে পরিচিত? ক্রান্তীয় মৌসুমী জলবায়ু নামে পরিচিত। আর মৌসুমী জলবায়ু এর জন্য বলা হয়, মৌসুমী হচ্ছে মৌসুম, একটা ঋতু পরিবর্তনের সাথে সাথে যে বায়ু প্রবাহের দিক পরিবর্তন হয় তাকে বলা হয় মৌসুম। তার মানে শীতকালে এক রকমের আবহাওয়া বায়ু প্রবাহ হয়, গ্রীষ্মকালে আরেক রকম বায়ু প্রবাহ হয়ে থাকে। এর জন্য কি মৌসুমী ক্রান্তীয় জলবায়ু নামে পরিচিত। এবং দেখো মানচিত্রে বাংলাদেশের অবস্থান, এটা তো মানচিত্রের উপরে হচ্ছে উত্তর দিক, নিচে দক্ষিণ, বামে পশ্চিম, ডানে পূর্ব। তো দেখো বাংলাদেশের অবস্থান কিন্তু, আর নিচের যে নীলা অংশটা আছে সেটা কি বঙ্গোপসাগর। তার মানে বাংলাদেশের অবস্থান হচ্ছে সমুদ্রের নিকটবর্তী হওয়া, বাংলাদেশের অবস্থানটা কি বঙ্গোপসাগরের নিকটবর্তী। এবং মৌসুমী বায়ু প্রভাবে এখানে কি হয়, শীত গ্রীষ্ম কোনোটাই খুব তীব্র হয় না, মানে বেশি হয় না। গ্রীষ্মকালটা উষ্ণ ও বৃষ্টিবহুল এবং শীতকাল শুষ্ক। আবার উত্তরে, কারণ আমাদের আবার বাংলাদেশের 3 দিকে হচ্ছে কি ভারতের অবস্থান, এবং বাংলাদেশে উত্তরে কি হিমালয় পর্বত, যদিও আমাদের সীমান্তবর্তী নয় তবু উত্তর থেকে হিমালয়ে শীতকালে বাংলাদেশকে হিমালয়ে উত্তর দিক থেকে হিমপ্রবাহ হাত থেকে বাংলাদেশকে কি করে রক্ষা করে। এই কারণে এই দেশে কি বায়ু শীতকালে তেমন দীর্ঘ হয় না, শীতকালটা কি হয় না, তেমন দীর্ঘ হয় না। এবং শীতকালে তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস থেকে 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। আবার তবে লক্ষ্য করো, উত্তর এবং উত্তর পশ্চিম অঞ্চলে এই শীতের তীব্রতা কখনো কখনো 4 ডিগ্রি থেকে 5 ডিগ্রি পর্যন্ত, এবং ডিগ্রিটা কিন্তু যদি সংখ্যার মাঝে দেয় তাহলে কিন্তু এটা 0 হবে, আর যদি বৃত্তটা বড় করে দেয় তাহলে কোনো ডিগ্রি হবে না। ডিগ্রি অবশ্যই ফাঁকা থাকবে এবং কোনাকুনি বসবে। তার মানে 4 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নেমে আসে। এবং অঞ্চলগুলো কি দেখো, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও শ্রীমঙ্গল, এই অঞ্চলগুলোতে কি হয়, শীতের প্রকোপ সবচেয়ে বেশি। আর আমাদের বাংলাদেশে গ্রীষ্মকাল শুরু হয় কি বৈশাখ মাস থেকে, এবং ইংরেজিতে আমরা সেটা পালন করে থাকি কি, সবাই এই তারিখটা মনে থাকে, 14 এপ্রিল পহেলা বৈশাখ। সেই এপ্রিল মাসের মাঝামাঝি থেকে এই দেশে গ্রীষ্মকাল শুরু হয়ে থাকে। এবং গ্রীষ্মকালের তাপমাত্রা থাকে তাপমাত্রা সর্বোচ্চ থাকে 34 ডিগ্রি ও সর্বনিম্ন থাকে 21 ডিগ্রি সেলসিয়াস। আবার সেই শীতকালের মতো সেই উত্তরবঙ্গে দেখা যায় যে এই গরমকালে তাপমাত্রা বেড়ে যায় শীতের মতো 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে আসে। তার মানে কারণ হচ্ছে সমুদ্র থেকে
অনেক দূরবর্তী, এই কারণে এখানকার তাপমাত্রা এবং শীত প্রবাহ সবসময় সবচেয়ে বেশি হয়ে থাকে। আর এই গ্রীষ্ম মৌসুমে কিন্তু আমাদের দেশে শুরুতে কী হয়, কালবৈশাখী ঝড় হয়, ঘূর্ণিঝড় হয় এবং জলোচ্ছ্বাসও হয়ে থাকে। এবং বাংলাদেশে বর্ষাকালে দেখো এই যে বাংলাদেশে বর্ষাকালে কী করে, এই সমুদ্র থেকে বঙ্গোপসাগর থেকে মৌসুমী বায়ু প্রচুর জলীয় বাষ্প ধারণ করে, যখন উপর দিকে উঠে তখন এই দেশে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এই বৃষ্টিপাত হওয়ার কারণে এটাকে কি বলা হয়, গ্রীষ্মে মৌসুমী বায়ু বলা হয়ে থাকে। আবার কিছু কিছু অঞ্চল আছে যেখানে বৃষ্টিপাত সবচেয়ে বেশি হয়, যেমন সিলেট, কক্সবাজার ও চট্টগ্রাম, এইসব অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে। আবার কিছু কিছু অঞ্চলে কিন্তু আবার বৃষ্টিপাত কমও হয়ে থাকে, যেমন রাজশাহী, পাবনা ও কুষ্টিয়া। এই তিনটা অঞ্চলে বৃষ্টিপাত হয় খুবই কম, তুলনামূলকভাবে খুব কম। এবং দুইটা সময় মনে রাখবে, এপ্রিল থেকে মে ও অক্টোবর নভেম্বর মাস, এই দুই সময় মৌসুমী বায়ুর কারণে বাংলাদেশে বেশ জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। বাংলাদেশকে আবার কী ঋতু বলা হয়, সমভাবাপন্ন। বাংলাদেশের জলবায়ুকে কি বলা হয়, সমভাবাপন্ন। মানে এখানে শীত, গ্রীষ্ম এবং শীত কোনোটাই খুব বেশি নয়। যেমন নিরিক্ষ অঞ্চলে, মরুভূমি অঞ্চলের মতো এত বেশি তাপও না, আবার মেরু অঞ্চলের মতো বেশি শীতও না। তাই এখানে কি সমভাবাপন্ন, না বেশি শীত না বেশি গরম। আবার এই সমভাবাপন্নর দুটি দিক আছে, একটা হচ্ছে অনুকূল আর একটা হচ্ছে প্রতিকূল। অনুকূল হচ্ছে আমাদের যেটা ভালো, এই সময় আমাদের দেশে কি অনুকূল পরিবেশে অনুকূল আবহাওয়ার কারণে এই দেশে দেখবে চারিদিকে তাকালে দেখা যাবে সবুজে শ্যামল, আবার শস্য শ্যামল এবং সুজলা সুফল। আমরা এই কথাগুলো কি সব সময় দেখে আসি, দেখবে গ্রামগঞ্জে বা শহরে দেখবে গাছগাছালি ভরা, কারণ কিসের জন্য, এটা অনুকূল আবহাওয়ার কারণে। আবার প্রতিকূল, যেটা আমাদের জন্য সবচেয়ে কষ্টদায়ক, এই প্রতিকূল আবহাওয়ার কারণে আমাদের দেশে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ, যেমন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, এখন আপাতত জানো, তারপর আমরা এগুলি বিস্তারিত জানবো। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, নদী ভাঙ্গন, টর্নেডো, অনাবৃষ্টি ইত্যাদির কারণে আমাদের দেশে মানুষের দুর্ভোগ পোহাতে হয়। তাহলে প্রতিকূল আবহাওয়ার চেয়ে আমাদের দেশে কি অনুকূল আবহাওয়াটাই সবচেয়ে বেশি ভালো। তাহলে বুঝতে পেরেছ তো বাংলাদেশের জলবায়ুর প্রকৃতি এবং তারিখগুলো, সর্বোচ্চ তাপমাত্রা শীতকালে, সর্বনিম্ন তাপমাত্রা, গ্রীষ্মকালে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা, এগুলি একটু অবশ্যই মনোযোগ দিয়ে লক্ষ্য করবে। দ্বিতীয় পাঠ আছে বাংলাদেশে দেখো বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের কারণ, এই কারণটাতে দেখো, এই যে পরিবর্তনের কারণ কথাটার মাঝে আমরা উত্তর খুঁজে পাবো। দেখো আগে শীতকাল শুরু হতো অক্টোবর মাস থেকে আস্তে আস্তে, এবং জানুয়ারি মাস, আমাদের তো বাংলাদেশের শীতলতম মাস হচ্ছে জানুয়ারি মাস, এবং দেখা যায় যে আমাদের শীতকালটা এখন আস্তে আস্তে একটু দেরিতে আসে এবং গ্রীষ্মকালটা
অনেক বেশি থাকে, গরম থাকে, বৃষ্টি যেই মৌসুমে হওয়ার কথা সেই মৌসুমে বৃষ্টি হচ্ছে কম। এই সব কারণটাই আমরা বলতে পারি যে জলবায়ু পরিবর্তনের কারণ। কারণ এই কারণে কিন্তু আমরা নিজেরাই দায়ী। আমাদের বিলাসিতা জীবনের জন্য আমরাই এইসব আবহাওয়া এবং জলবায়ু পরিবেশটা, বিশ্ব পরিবেশটাকে আমরা কী করি, উত্তপ্ত করে ফেলি। এই উত্তপ্ততার কারণটাকে আমরা বলি কি, বৈশ্বিক উষ্ণায়ন। বৈশ্বিক উষ্ণায়ন, এটাকে আমরা কি বলি, বৈশ্বিক উষ্ণায়ন। এই বৈশ্বিক উষ্ণায়নের কারণে দেখো, এই বৈশ্বিক উষ্ণায়নের কারণে মেরু অঞ্চলে বরফ গলতে শুরু করেছে। গলে যাচ্ছে। এই বৈশ্বিক উষ্ণায়নের কারণ কি হচ্ছে, বরফ, সমুদ্রের বরফ গলে যাচ্ছে। এখন সমুদ্রের বরফ যদি গলে যায়, এই যে বরফ গলে যাওয়ার ফলে কি হচ্ছে, সেই বরফগুলো কি পানিতে পরিণত হচ্ছে, তাহলে কি এসে হবে, সমুদ্র পৃষ্ঠে উচ্চতা বৃদ্ধি পাবে। সমুদ্র পৃষ্ঠে উচ্চতা বৃদ্ধি পাবে। যেমন দেখো বাংলাদেশে এইখানে, কারণ সমুদ্রের যদি উচ্চতা বৃদ্ধি পায়, তাহলে আমাদের দেশে এই নিম্নাঞ্চল, দক্ষিণাঞ্চলের যে অঞ্চলগুলো আছে, জেলাগুলো আছে, এই সবগুলো জেলা কী হবে, ডুবে যাবে। কারণ সমুদ্র পৃষ্ঠে উচ্চতা যদি থাকে তোমার মনে করো 3 ফুট, এখন সেটা যদি বেড়ে যদি 4 ফুট হয়ে যায়, তাহলে 2 ফুট পানি তো কোথায় যাবে, লোকালয়ে প্রবেশ করবে। লোকালয়ে প্রবেশ করার ফলে কি হচ্ছে, সেগুলো ভূমি, নদী, সমুদ্র গর্ভে চলে যাবে। এবং শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর সমুদ্রের তীরবর্তী অঞ্চলগুলো এই বৈশ্বিক উষ্ণায়নের কারণে সমুদ্রগর্ভে তলিয়ে যাবে। এবং এর মূল কারণ হচ্ছে কি, গ্রিন হাউস গ্যাস। এটা এক ধরনের গ্যাস যেটা আমাদের কারণেই হয়ে থাকে। এই গ্যাসগুলোর নাম অবশ্যই মুখস্থ করবে, ছোট প্রশ্ন প্লাস এমসিকিউ জন্য হয়ে থাকে। কি, কার্বন ডাই অক্সাইড, 2 মিথেন, 3 নাইট্রাস অক্সাইড, 4 এই বানানটা অবশ্যই উচ্চারণের মধ্যে খেয়াল করবে, কারণ অনেকে আছো তোমরা বানানে অমনোযোগী, যার ধরন নাম্বার কম আসে। ক্লোরো, নিচে একটা লফলা আছে, ক্লোরো, এই বানানটা অবশ্যই মনোযোগ দিয়ে লিখবে। ক্লোরোফ্লোরো কার্বন। এই গ্যাসগুলো মিলিত অবস্থা কি হয়, গ্রিন হাউস গ্যাস নামে পরিচিত। এবং আমাদের মনুষ্য, যেমন প্রকৃতির কারণে যেমন হচ্ছে মানবসৃষ্ট দুর্যোগ হয়, তেমন কিন্তু প্রাকৃতিক দুর্যোগ হয়, কিন্তু মানবসৃষ্ট দুর্যোগের কারণে কিন্তু এই গ্রিন হাউস গ্যাস বা বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে। যেমন আমাদের নিজের দৈনন্দিন জীবনের চাহিদা পূরণের জন্য আমরা কী করছি, বিভিন্ন ধরনের শিল্প কারখানা গড়ে তুলছি, তেল গ্যাস উত্তোলন করছি, এরপর ইটের ভাটা তৈরি করছি, ইটের ভাটা থেকে যে কালো ধোঁয়া নির্গমন হয়, সেই কারণে কী হচ্ছে, প্রতি মুহূর্তে দৈনন্দিন এবং উন্নত বিশ্বের তাদের শিল্প কারখানার যে বর্জ্য ধোঁয়া, এইগুলোর কারণে কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বেড়ে যাচ্ছে। এবং আগের তুলনায় বায়ুমণ্ডল, এবং এইগুলো কি হচ্ছে, বায়ুমণ্ডল কি হচ্ছে, সঞ্চারিত হচ্ছে এবং পৃথিবীর তাপমাত্রাকে বৃদ্ধি করছে। এই বৃদ্ধির কারণেই কিন্তু মেরু অঞ্চলে যে বরফ, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, এই দুইটা মেরু অঞ্চলের তাপমাত্রা, বরফ গলে যাওয়ার ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে এবং সমুদ্র তীরবর্তী অঞ্চলে
যে অঞ্চলগুলো আছে, দেশগুলো আছে, সব দেশগুলো কি হবে, সমুদ্রগর্ভে তলিয়ে যাবে। আর গ্রিন হাউস গ্যাসের যে চারটার নাম আছে, এই নামগুলো অবশ্যই মুখস্থ রাখবে। এবং ক্লোরোফ্লোরো কার্বন, এই বানানটার প্রতি অবশ্যই মনোযোগী হবে। অনেকে আছে লফলাটা, এটা তোমরা লিখো না। তারপর দেখো, এছাড়াও এই বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী আরেকটা আমরা নিজেরাই, যেটা আমাদের নিজের দৈনন্দিন চাহিদা, বিলাসিতা জীবনের জন্য। যেমন বাংলাদেশে বনভূমির পরিমাণ খুবই কম। বিশেষজ্ঞদের মতে একটি দেশে আয়তনের প্রায় 25 ভাগ বনভূমি থাকার প্রয়োজন, কিন্তু বাংলাদেশে কিন্তু সেই রকম এখনও নেই। কারণ বাংলাদেশে আছে কত, 17 ভাগ বনভূমি। প্রতি মুহূর্তে আমাদের প্রয়োজনের জন্য কি হচ্ছে, এগুলো গাছপালা কর্তন করা হচ্ছে, যার ফলে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে এবং উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। পার্ট 3, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ। ফলে সৃষ্ট দুর্যোগ। দেখো, জলবায়ু পরিবর্তনের ফলে কি হচ্ছে, দৈনন্দিন শুধু আমাদের দেশে না, সারা বিশ্বে এইরকম দুর্যোগ সৃষ্টি হচ্ছে। কিন্তু এখন আমরা যেহেতু বাংলাদেশ সম্পর্কে জানবো, তাই বাংলাদেশের দুর্যোগগুলোই জানি। সেটা হচ্ছে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস, পাঠ শুরুতেই আমরা এটা বলেছিলাম। তারপর হচ্ছে বন্যা, নদী ভাঙ্গন, খরা, শৈত্যপ্রবাহ, টর্নেডো, কালবৈশাখী, বজ্রপাত ও এছাড়াও আরেকটি হচ্ছে, সেটা হচ্ছে ভূমিকম্প। এই সকল দুর্যোগ সম্পর্কে আমরা একটু বিস্তারিত একটু জানব। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস, এটা মনে রাখতে হবে যে এটা সৃষ্টির কারণটা কি। কারণটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে দেখবে এই ঘূর্ণিঝড়, কালবৈশাখী ঝড়, টর্নেডো কাছাকাছি। যেমন কোনো অঞ্চলে যদি তাপমাত্রা অত্যাধিক বৃদ্ধি পায়, অনেক গরম, তখন সেই গরমের কারণে কী হয়, বাতাসগুলো হালকা হয়ে উপরে উঠে যায়। সেই উপরে উঠে যাওয়ার কারণে ওই শূন্য জায়গাটুকু পূরণের জন্য আশেপাশে অঞ্চল থেকে প্রচুর বায়ু কি হয়, ধেয়ে আসতে থাকে। এই আসার ফলে ওখানে একটা সংঘর্ষের সৃষ্টি হয় এবং ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। এই ঘূর্ণিঝড়ের ফলে সমুদ্রের লোনা পানি প্রচুর বড় বড় ঢেউয়ের মাধ্যমে সমুদ্র তীরবর্তী অঞ্চলে, উপকূলীয় অঞ্চলে কি করে, প্লাবিত করে। এই যে প্লাবিত করলো, এই প্লাবিতটাকে আমরা বলবো কি, জলোচ্ছ্বাস। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। ঘূর্ণিঝড়টা সৃষ্টি হয় কিন্তু সমুদ্রে নিম্নচাপের কারণে, এবং সমুদ্রে যখন ঝড় হয় তখন সেখানকার লোনা পানি উপকূলীয় অঞ্চলে প্রবেশ করে এবং বন্যায় প্লাবিত করে। সেই প্লাবিতটাকে আমরা কি বলবো, জলোচ্ছ্বাস নামে বলবো। এখন বাংলাদেশে কয়েকটি বড় বড় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস হয়েছে, যা আমরা বিগত সালগুলোতে লক্ষ্য করেছি। 1970 সালে, সালগুলো অবশ্যই মনে রাখবে, যা আমাদের এমসিকিউ জন্য খুবই প্রয়োজন। 1970 সালে 12ই নভেম্বর বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে, এই যে উপকূলীয় অঞ্চল হচ্ছে দক্ষিণাঞ্চলে সমুদ্রের তীরবর্তী যে জেলাগুলো, সেটা হচ্ছে কি সমুদ্রের উপকূলীয় অঞ্চল। এই উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের কারণে 10 লক্ষ মানুষ মারা যায়।
মানুষের সংখ্যাটাও মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, যাতে এমসিকিউ আসলে আমরা সহজে উত্তর করতে পারি। এছাড়া বাংলাদেশে আরও দুটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হয়েছিল, সেটা হচ্ছে সিডর ও আইলা। সালে 15ই নভেম্বর, অনেক সময় আছে সাল থাকে তারিখ থাকে না, তারিখ থাকে সাল থাকে না, সেগুলো অবশ্য মনে রাখতে হবে যে 15ই নভেম্বর উপকূলীয় অঞ্চলে 28টি জেলা, কয়টি জেলা? 28টি জেলা 30 লক্ষ মানুষ মারা যায়। শুধু মানুষ নয়, সেই অঞ্চলে গবাদি পশু, গাছপালা, ঘরবাড়ি ইত্যাদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এটা কোন ঘূর্ণিঝড়? ঘূর্ণিঝড়ের নামটা হচ্ছে সিডর। এরপরে আমরা জানব 2009 সালে ঘটে যাওয়া পাঁচই মে। আর শুরুর পাটে আমি কিন্তু দুইটা সময়ের কথা বলেছিলাম, যে এপ্রিল থেকে মে এবং অক্টোবর থেকে নভেম্বর, এই সময় কি হয়? ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস হয়ে থাকে। 2009 সালে 5ই মে আইলার কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়, ক্ষয়ক্ষতি হয়। মানুষ, গাছপালা, পশু পাখি, গবাদি পশু এবং ঘর বাড়ি, ফসলি জমি সকল কিছু কি করে নষ্ট করে ফেলে। আমরা যদি আবহাওয়া বিভাগের সতর্কবাণী ও পূর্বাভাস যদি মেনে যদি চলি এবং পূর্বাভাস অনুযায়ী যদি আমরা নিরাপদ আশ্রয় স্থানে যদি চলে, তাহলে অবশ্যই আমাদের কি হবে? ক্ষয়ক্ষতির পরিমাণ কমে যাবে। এরপরে আমরা জানব বন্যা। দেখো, এই বন্যা বাংলাদেশ নদীমাতৃক দেশ। বাংলাদেশে প্রায় 700টি নদ নদী প্রবাহিত হচ্ছে। দেখবে মানচিত্রে, আজকে অবশ্যই ঘরে যদি মানচিত্র থাকে, মানচিত্রে দেখবে, অথবা বড় ক্লাসে কারো বইয়ে থাকলে দেখবে, সেখানে বইয়ে থাকে মানচিত্রে দেখবে যে বাংলাদেশের যে র্যাকগুলো দেখা যাচ্ছে, এইগুলো সবগুলো হচ্ছে কি নদী, ছড়ানো ছিটানো নদী। এর মাঝে আমাদের 3টি নদী আছে যেগুলি বৃহৎ, সেটা হচ্ছে কি পদ্মা, যমুনা ও মেঘনা। এই 3টি নদী উৎসস্থল হচ্ছে ভারতে, এবং ভারত থেকে এই নদীগুলো যখন আসে, হিমালয় পর্বতে বরফ গলা পানি এবং উজানে বৃষ্টির কারণে প্রচুর পানি বয়ে নিয়ে আসে, সেগুলো বঙ্গোপসাগরে প্রবাহিত হয়ে থাকে। এবং যখন নদীগুলো উপচে, যখন তোমার নদীর দুই কূলকে জনমতে এলাকায় প্লাবিত করে ফেলবে, তখন সেটাকে আমরা কি বলবো? বন্যা। লোকালয়ে প্রবেশ করবে, তখন সেটা হয়ে যাবে বন্যা। এখন তোমরা টিভিতে অবশ্যই দেখতে পাচ্ছ যে প্রতি মুহূর্তে খবরে আমাদেরকে দেখাচ্ছে বিভিন্ন অঞ্চলে, দক্ষিণ অঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের কারণে বন্যা হচ্ছে, এবং প্রতি মুহূর্তে প্রচুর গ্রাম, ফসলি জমি, বিভিন্ন স্থাপনা কি করছে? নদী গর্ভে তলিয়ে নিয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে, তোমরা যদি বাস্তবতা, আজকের পড়ার সঙ্গে বাস্তবতাটা চিন্তা করলে আরও পড়াটা সহজ হবে, যে আজকের যে প্রাকৃতিক দুর্যোগগুলো পড়াচ্ছি, সেইগুলো সবগুলো প্রতি মুহূর্তে খবরে আমাদেরকে দেখাচ্ছে। তাহলে তোমাদের পড়াটা কি হবে? আরও সহজ হয়ে যাবে। এর মধ্যে বন্যার কতগুলো আমাদের বিগত বছরে কিছু বন্যা হয়েছিল, যা রেকর্ড করা ছিল। প্রচুর ক্ষয়ক্ষতি, ফসলি জমি, জানমাল, বাড়িঘর সব কিছু বিধ্বস্ত করে ফেলে। তা হচ্ছে 1988 সালে, 1998 সালে, 2004 সালে বন্যা প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে থাকে। এবং বর্তমানে বিশেষজ্ঞরা বলেন, বন্যা যেহেতু প্রতিরোধ করা যাবে না, কিন্তু আমাদের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব যদি মেনে চলি, তাহলে সেটা সম্ভব হবে। এরপরে হচ্ছে নদী ভাঙ্গন। বন্যার সাথে কিন্তু নদী ভাঙ্গনের সম্পর্ক আছে। নদী ভাঙ্গন যেহেতু তোমাদেরকে আগে বলেছি, বাংলাদেশে
প্রায় 700টি নদী আছে এবং নদী ভাঙনের প্রধান কারণ হচ্ছে নদীর গতিপথ। এবং দেখো বাংলাদেশের নদীগুলো কিন্তু সোজা নেমে আসেনি, দেখো আঁকা বাঁকা। এই যে তিস্তা নদী, যমুনা নদী, এই যে এঁকে বেঁকে আসছে, আবার এখান থেকে পশ্চিম দিক থেকে যাচ্ছে কি পদ্মা নদী। এই নদীগুলো দেখো গতিপথগুলো কি আঁকা বাঁকা, সেই আঁকা বাঁকার কারণে নদী ভাঙনের পরিমাণ বেশি দেখা যায়। গতিপথ কি আঁকা বাঁকা, তোমাদের একটু চিত্রে দেখায় তাহলে বুঝতে পারবে যে বিষয়টা কি। দেখো যখন নদীর পানি যখন বয়ে আসে, স্রোতের আঘাত কিন্তু পাড়ে বাড়ি খায়, এখানে এসে বাড়ি খাচ্ছে, আবার এই বাড়িকে আবার এই পাড়ে ধাক্কা খাচ্ছে, আবার ওই পাড়ে ধাক্কা খাচ্ছে। ধাক্কা খাওয়ার কারণে নদীর যে মাটির গঠন সেটা দুর্বল থাকে। বারবার যদি একটা জায়গায় আঘাত হানার পর সে তার কাঠামো থেকে কি হয় বিচ্ছিন্ন হয়ে যায়। সে কি করে তখন এই নদীর পাড়ের যে অঞ্চলগুলো থাকে বা কোনো স্থাপনা যদি থাকে, ফসলি জমি থাকে, সবগুলো সে কি করে নদী গর্ভে নিয়ে চলে আসে এবং তখন নদীর গভীরতা এবং প্রশস্ততা বৃদ্ধি পেতে থাকে। অনেক সময় আছে স্কুল, কলেজ, হাসপাতাল সব কিছুই কিন্তু নদী গর্ভে চলে যায়। যেমন জামালপুর অঞ্চলে যমুনা নদীর তীরবর্তী অঞ্চল, পদ্মা নদী এবং মেঘনা নদীর তীরবর্তী অঞ্চলগুলো দেখবে যে প্রতি মুহূর্তে নদী ভাঙনের খবর পাওয়া যাচ্ছে। কোনো না কোনো স্থাপনা, কোনো না কোনো মানুষের ঘর বাড়ি, ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মানুষ সর্বশান্ত হয়ে পড়ে। এরপরে আমরা জানবো খরা। খরা হচ্ছে যে অনাবৃষ্টির কারণে হয়ে থাকে, যে বছরকে বছর বা কোনো বছরে দেখা যায় যে সময় বৃষ্টি হওয়ার কথা ছিল সেই সময় বৃষ্টি হচ্ছে না। এর ফলে ভূগর্ভের পানিটা কি হচ্ছে অনেক নিচে নেমে যায়, ভূগর্ভের পানি কি হচ্ছে অনেক নিচে চলে যায়। নিচে যাওয়ার ফলে মানুষ সেই পানি উত্তোলন করে বা সেচ কাজে ব্যবহার করতে পারছে না, বা ওই সব অঞ্চলে কোনো ফসলি জমিও রোপণ করতে পারে না। যেমন বাংলাদেশে সেই উত্তরাঞ্চলে কিন্তু মঙ্গা, যেটা আমরা মঙ্গা বলে থাকি, সেই মঙ্গা দেখা দেয়, কারণ ওখানকার তাপমাত্রা প্রচুর এবং পানির যে ভূগর্ভ সেটা কি হয় নিচে চলে যায়, যার ফলে সেখানকার মানুষ কোনো ফসলি জমি উৎপাদন করতে পারে না। এখন আমরা যদি ভূগর্ভস্থ পানি যদি পরীক্ষা করে তারপরে যদি উত্তোলন করি তাহলে সেটা কিছুটা কমবে এবং বর্ষা মৌসুমে যে বৃষ্টিপাত হয় সেই পানিটা যদি আমরা সংরক্ষণ করতে পারি তাহলে সেই খরার প্রকোপটা আমাদের কম হবে। এরপরে জানবে যে সামনে শীত আসছে, আমরা এই শব্দটার সাথে সবচেয়ে বেশি পরিচিত, সেটা হচ্ছে শৈত্যপ্রবাহ। না ঘর থেকে বের হওয়া যায় শীতে কাঁপুনিতে, না স্কুল কলেজে আসা যায়, খুব শীত। বাংলাদেশের শীত প্রধান দেশ না হলে ডিসেম্বর থেকে ডিসেম্বর মাস থেকে জানুয়ারি মাস, যেহেতু আমাদের জানুয়ারি মাস হচ্ছে আমাদের দেশে সবচেয়ে শীতলতম মাস এবং উষ্ণ মাস হচ্ছে এপ্রিল, এই জানুয়ারি মাস, এই 2 মাসে প্রচুর শৈত্যপ্রবাহ প্রবাহিত হয় এবং হিমালয় থেকে উত্তর দিক থেকে আগত মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহের কারণে এই উত্তরাঞ্চল, কারণ যেহেতু বাংলাদেশে উত্তরে হিমালয় পর্বত যদি আমাদের সীমান্তবর্তী নয়, তারপর ওই উত্তরের দিক থেকে আসা মৃদু বা শৈত্যপ্রবাহের কারণে আমাদের দেশে কি শৈত্যপ্রবাহ সৃষ্টি হয়ে থাকে এবং এটা বেশিরভাগই উত্তরাঞ্চলের দিকে হয়ে থাকে। এছাড়া সমগ্র বাংলাদেশে হয়, কিন্তু ওখানকার প্রকোপটা সবচেয়ে বেশি। এর ফলে মানুষের বাসস্থান ও শীত বস্ত্রের অভাব দেখা দেয় এবং দরিদ্র জনগোষ্ঠী কি হয়, শীতে কাপড়ের অভাবে তারা কি অনেক বৃদ্ধ অসুস্থ মানুষ মারা যেয়ে থাকে। তারপর হচ্ছে টর্নেডো। টর্নেডো একটি স্থানীয়
ঘূর্ণিঝড় এটা হচ্ছে গতি সম্পূর্ণ, প্রচুর গতি। তোমরা দেখেছো কিনা জানি না, লাঠি যখন ঘুরে দেখবে এক জায়গায় যখন মারে সে কোনো ঘুরতেই থাকে, তার ঘূর্ণনের উপরে কোনো তার টিকে থাকার ক্ষমতা থাকে। ঠিক তদ্রুপ এছাড়া আমরা ছেলেরা যেহেতু খেলে থাকে, মেয়েরা খুবই কম খেলে। তারপর আজকাল ছোট বয়সে দেখা যায় ছেলে অথবা মেয়ে আমরা এটা টেনিস বল খেলে থাকি। টেনিস বল দেখবে এক জায়গায় ড্রপ খেয়ে আরেক জায়গায় যায়, মাঝখানে কোনো ফাঁকা থাকে, ও কিন্তু এক পর যেখানে তুমি ঢিল দিবে এক স্থান থেকে আরেক স্থানে চলে যাবে। এখন এই যে একটা দূরত্ব, এক স্থান স্পর্শ করছে আরেক স্থানে চলে যাচ্ছে, সেখানকার জায়গায় স্পর্শ করার কারণে আর এটা একটা ফার্নেলের মতো হয়। ম্যাগটা কি হয়? ফার্নেলের মতো, যেটা হাতির সুরের মতো হতে থাকে, এরকম পেঁচানো হয়ে থাকে। আকাশে মেঘে কি করে ফার্নেল বা হাতির সুরের মতো মেঘগুলো একসঙ্গে জড়ো হতে থাকে। জড়ো হওয়ার সময় সেই মেঘগুলো কি করে ঘুরতে থাকে। ওই যে লাঠি বললাম না, এক স্থান থেকে আরেক স্থানে ঘুরতে থাকে, তুমি এক জায়গায় লাঠি ছাড়বে সেটা কিন্তু এক স্থানে থাকবে না, সেটা ঘুরবে চতুর সাইডে। সে ঘুরতে একটা জায়গায় কিন্তু সে কী হবে, ধীরে ধীরে তার ঘূর্ণন ক্ষমতা কমে যাবে, সেও দুর্বল হয়ে যে কোনো জায়গায় পড়ে যাবে। ঠিক তদ্রুপ এই টর্নেডো একই রকম, সে ঘুরতে থাকে, যে ঘুরতে যখন স্থলভাগে, এটা কোনো স্থলভাগের একটা ঘূর্ণিঝড়, একটা ঝড়। এই টর্নেডো যখন স্থলভাগে তার সামনে যে জায়গা ভূপৃষ্ঠ স্পর্শ করবে সেই সব অঞ্চলে বা সেই সব স্থানে যত কিছু আছে, জমি, বাড়িঘর, ফসলের জমি, গাছপালা, যে কিছু, সেটা কি করবে, লণ্ডভণ্ড করে ফেলবে। এবং এক স্থানের জিনিস তার পাশে যদি ধরো সাপোর্ট এখানে স্পর্শ করলো, তার পাশে কিন্তু স্পর্শ করে, তার মানে তার পাশে জমি বা বাড়িঘর যেভাবে যে অবস্থা আছে সেই অবস্থায় থাকবে, কিন্তু যেটুকু স্পর্শ করেছে সেটুকুকে কী করবে, সে লণ্ডভণ্ড করে ফেলবে। এবং তার স্থায়িত্ব কিন্তু খুবই কম, কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট। তার মানে দেখো কয়েক মিনিটের মধ্যে সে কী করছে, ওই অঞ্চলটাকে বা ওই স্থানটাকে লণ্ডভণ্ড করে ফেলে থাকে। এবং এটা হয়ে থাকে বাংলাদেশে ফাল্গুন মাসের শেষ হতে জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি পর্যন্ত এই টর্নেডো হয়ে থাকে। আর কালবৈশাখী আমাদের দেশে একটা স্থানীয় ঝড়, যেটা সেই ঘূর্ণিঝড়ের মতো নিম্নচাপের কারণে সৃষ্টি হয়ে থাকে। বৈশাখ মাসে যেহেতু এই ঝড়টা হয়, তাই আমাদের স্থানীয় ভাষায় আমরা বলি কালবৈশাখী ঝড়। এই ঝড়েও কিন্তু জানমাল এবং ফসলি জমি, তারপরে হচ্ছে গাছপালা উপড়ে ফেলে নৌ চলাচলে বিঘ্ন ঘটায়। কারণ এটার ফলে, আর এটা হয়ে থাকে আকাশে দিকে, খেয়াল করবে যে উত্তর পশ্চিম দিক থেকে আকাশে যখন দেখবে যে উত্তর পশ্চিম, বৈশাখ মাসে দেখবে আকাশে উত্তর পশ্চিম দিকে যখন কালো মেঘ ছেয়ে থাকে, তখন বুঝতে পারবে যে ঘূর্ণিঝড় হবে। কোন ঝড়? কালবৈশাখী ঝড় হবে। যখনই দেখবে আকাশে এই দিকটা কি উত্তর ও পশ্চিম, তার মানে আমরা মানচিত্রে যদি আমাদের দেশের দিকটা চিন্তা করি, তাহলে কি উত্তর পশ্চিম এই দিকে আকাশে যখনই এখানে মেঘ জমবে, তখন আবার বলবো কি এটা কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা আছে। আর প্রতি বছর কালবৈশাখী ঝড় হয়ে থেকে কম বেশি, এবং টর্নেডোর মতো এত ধ্বংস করে না। টর্নেডো তো যেখানে স্পর্শ করে সেইখানটা লণ্ডভণ্ড করে ফেলে, কিন্তু এটাও ক্ষয়ক্ষতি করে থাকে। আর এর জন্য কালবৈশাখী মৌসুমে নৌপথে নৌকা ও লঞ্চ চলাচলে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হয়। এখন আমরা এত দুর্যোগ সম্পর্কে আমরা জানলাম, অবশ্যই এর পরিত্রাণ কিছু না কিছু আছে। তাহলে আমরা এই দুর্যোগ থেকে কীভাবে মোকাবেলা করতে পারি সেই সম্পর্কে একটু আমরা জানি পাঠ 4-এ। বেলায় করণীয়। প্রথমে আমরা পড়েছি কি ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, তারপর হচ্ছে টর্নেডো ও কালবৈশাখী। ঝড়, এগুলো থেকে আমাদের পরিত্রাণ পাওয়ার জন্য, মোকাবেলা করার জন্য, যেহেতু এইগুলি প্রকৃতি প্রদত্ত
প্রকৃতি থেকে সৃষ্টি হয়, তাই আমাদের এখানে হাতের কোনো ক্ষমতাই থাকে না। কিন্তু আমরা যদি একটু মেনে চলি এবং বিভিন্ন বিশেষজ্ঞদের কথা মতো যদি চলে থাকি, তাহলে কিছু না কিছু ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব। এর জন্য আমাদের কী করতে হবে, আবহাওয়া অফিস থেকে প্রচারিত কি আবহাওয়া বার্তা ও সতর্কতা বার্তা আমাদের মেনে চলতে হবে। কি বার্তা মেনে চলতে হবে, মেনে চলতে হবে। এই সতর্কবার্তা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত দেখবে হুঁশিয়ারি দেয়। কিন্তু যখন বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপের কারণে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হয়, তখন কিন্তু তীরবর্তী যে জাহাজগুলো থাকে তাদেরকে কোনো সংকেত দেওয়া থাকে যে 1 নম্বর বিপদ সংকেত, 2 নম্বর বিপদ সংকেত, এরকম সংকেত দেওয়া থাকে। এই সংকেতগুলো আমরা যদি মেনে চলি, অবশ্যই আমাদের কি হবে, ক্ষয়ক্ষতির পরিমাণ কমে আসবে। এবং বাড়ির আশেপাশে আমাদের কি করতে হবে, প্রচুর গাছপালা লাগাতে হবে। কারণ আমাদের দেশে কি 25 ভাগ বনভূমি নিয়ে 17 ভাগ আছে, এই 8 ভাগ আমাদেরকে কি করতে হবে, পূরণ করার জন্য প্রচুর গাছপালা লাগাতে হবে। গ্রিন হাউস গ্যাস উদ্গীরণ করতে হবে। যে গ্রিন হাউস গ্যাসে যে আমরা যে ইটের ভাটা তৈরি করছি, ইট পুড়াচ্ছি, তারপর বিভিন্ন কলকারখানার ধোয়া, এইগুলো যাতে কমিয়ে আনা যায় সেইভাবে আমাদের ব্যবস্থা নিতে হবে। তারপর হচ্ছে বন্যা পরিস্থিতি মোকাবেলায় করণীয়। তাই বন্যার সময় আমরা কী করব, নদীর পাড়ে বাঁধ নির্মাণ করব, যাতে দেখবে আমাদের ময়মনসিংহ শহরে ব্রহ্মপুত্র নদীতে দেখবে যে পার্কে যখন তোমরা যাবে, নদীর পাড়ে ইট দিয়ে ব্লক করে করে পাড় তৈরি করা। সেই পাড়ের কারণে কিন্তু নদী যখন ভরে যাবে বর্ষা মৌসুমে, তখন ঢেউয়ে কিন্তু ওই দুর্বল মাটিটা, পাড়ের যে দুর্বল মাটি, সেটা ভাঙতে পারবে না, কারণ এখানে ব্লক দিয়ে আমাদের পাড়টা কি বাধাই করা আছে। এরপর আছে বাড়ি, যে ঘর বাড়ি, সে যেই সব অঞ্চল আমরা জানি যে এইসব অঞ্চলে নদী তীরবর্তী অঞ্চল এবং প্রতি বছরে নদীর পানি বৃদ্ধির কারণে বন্যা হয়, সেই অঞ্চলগুলোতে কী করতে হবে, ঘর বাড়ি ভিটে উঁচুতে করতে হবে। যে শীত মৌসুম তো বেশি দীর্ঘস্থায়ী হয় না, আচ্ছা বর্ষা মৌসুমে আমাদের ঘর বাড়িতে যাতে পানি না ওঠে সেই রকম করে ঘর বাড়ি তৈরি করতে হবে। তারপরে নদী খননের ব্যবস্থা করতে হবে। নদীর তলানি যে প্রতি বছর বন্যা হয়, এই বন্যার সময় কিন্তু প্রচুর পলি জমে নিয়ে আসে, যা পলিগুলো কিন্তু সহজে সবগুলোই কিন্তু বঙ্গোপসাগর বা সাগরে গর্ভে যায় না, কিছু কিছু নদী গর্ভে জমা হতে থাকে। প্রতি বছর যদি এই নদীগুলোতে যদি পলি জমে বা মাটি কাকড়, যদি বিভিন্ন বর্জ্য পদার্থগুলো যদি এখানে জমতে কিন্তু এই তোলানি কিন্তু আস্তে আস্তে কী হবে, ভরতে থাকবে। এই পর্যন্ত যদি ভরে থাকে, দেখো নদীটা যদি এই অর্ধেক পর্যন্ত যদি তলানি ভরে যায়, তাহলে এই অর্ধেক পানিটুকু আমরা কোথায় যাবে, এই অর্ধেক পানিটা অবশ্যই লোকালয়ে প্রবেশ করবে। তাই আমাদের কি করতে হবে, বাঁধ নির্মাণ করতে হবে এবং ঘরবাড়ি ভিটে উঁচু করতে হবে, নদী খননের ব্যবস্থা করতে হবে। এরপর খরাতে পর্যাপ্ত বনায়ন করতে হবে এবং ভূগর্ভস্থ পানি পরীক্ষা করে তারপর আমাদেরকে কী করতে ব্যবস্থা নিতে হবে। নদী ভাঙনে সেই একই বিষয়, যে নদীর পাড়ে গাছ লাগানো এবং নদীর পাড় সংরক্ষণ করে। এবং পঞ্চম পার্টে আমরা জানবো যে এই যে আমরা প্রাকৃতিক দুর্যোগ হলো, এই দুর্যোগের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলো কোথায় হচ্ছে, আর্থসামাজিক পরিবর্তনগুলো আমাদের কিসে। আমাদের এক, কৃষি যদি প্রচুর বৃষ্টিপাত হয়, লোনা পানি যখন আমাদের আবাদি ফসলগুলো প্রতি বছর বন্যার কারণে কিন্তু কৃষি ফসল উৎপাদন করা যাবে না। এর ফলে কী হবে, আউশ ধান ও পাট চাষে জমি পরিমাণ হ্রাস পাবে। মৎস্য সম্পদ বন্যার কারণে লোনা পানি যখন ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের কারণে লোনা পানি যখন প্রবেশ করবে, তখন কিন্তু আমাদের উপকূলীয় 3টা সমস্যা দেখা দেবে অঞ্চলে: বন্যা, লবণাক্ততা ও উপকূলীয় জলোচ্ছ্বাস। লবণাক্ততার কারণে কিন্তু মৃদু পানির মাছগুলো সেই আগের মতো উৎপাদন করতে পারবে না, কারণ মারা যাবে, কারণ মৃদু পানির মাছ লবণাক্ত পানিতে বসবাস করতেই পারবে না। তারপর বন্যার কারণে যে পুকুর খালবিলের মাছ থাকবে সেগুলোর বাসস্থান নষ্ট হবে এবং জলোচ্ছ্বাসের কারণে নদী অভ্যন্তরে লবণাক্ততা বৃদ্ধি পাবে। এরপর হচ্ছে স্বাস্থ্য। দেখবে তোমরা খবরে দেখতে পাবে যে যেই সব অঞ্চলে বন্যা হচ্ছে সেই সব অঞ্চলে কিন্তু পয় নিষ্কাশন ব্যবস্থা খুবই শোচনীয়, খুবই খারাপ অবস্থা। এর ফলে কী হবে, ছোঁয়াছুঁয়ি রোগের, ওই সব অঞ্চলে ছোঁয়াছুঁয়ি রোগের লক্ষণ দেখা যাবে। শিল্পের কাঁচামাল যেহেতু
উৎপাদনের জন্য কাঁচামাল প্রয়োজন। এই বন্যা বা এই দুর্যোগের সময় কিন্তু সেই কাঁচামালে ব্যাঘাত ঘটতে পারে, তাই শিল্প উৎপাদনও ব্যাহত হতে পারে। এরপর হচ্ছে সামাজিকতা। এই যে বন্যা হচ্ছে, বিভিন্ন অঞ্চলে ঘরবাড়ি নষ্ট হচ্ছে, সেই সব অঞ্চলে মানুষ কিন্তু কি হবে, ক্ষতিগ্রস্ত হবে, ঘরবাড়ি হারিয়ে সর্বশান্ত হবে এবং সামাজিক দূরত্বতা বাড়বে, বেকার সমস্যার সৃষ্টি হবে। এই সব বিষয় আমাদের মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে এবং বাসায় অবশ্যই এই বিষয়গুলো ভালো করে পড়বে। সালগুলো, তারিখগুলো, কোন সময়, কোন মাসে কোনটা হচ্ছে সেগুলো খেয়াল করবে, তাহলে দেখবে পড়াগুলো সহজ হবে এবং বেশি বেশি করে রিডিং পড়বে, তাহলে এমসিকিউ এবং ছোট প্রশ্নগুলো উত্তর সহজে দিতে পারবে। তাহলে এই পর্যন্ত আজকে। ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।